ডায়াবেটিস নামটা শুনলে আমাদের মনের ভেতর এক অজানা ভয়ের জন্ম নেয়। আমার কি হয়ে গেল, আমি এটা খেতে পারবো না, আমি ওটা খেতে পারবো না, আমি এটা করতে পারবো না, আমি ওটা করতে পারবো না, এইসব নানাবিধ চিন্তায় আমাদের মন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। আসলে আমরা যতটুকু ভয় পাই ততটুকু ভয় পাওয়ার কোনো কারণেই নেই। সঠিক নিয়ম মেনে চললেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আর এই নিয়মের গুরুত্বপূর্ণ দিক হলো খাদ্য অভ্যাস। আমরা প্রতিদিন কি খাচ্ছি, কতটুকু খাচ্ছি, কেমনভাবে খাচ্ছি, এগুলোই ঠিক করে দিবে আমাদের রক্তে কার্বোহাইড্রেট বা শর্করার মাত্রা কেমন থাকবে। তবে ভালো খবর যে ডায়াবেটিক ডায়েট মানে একঘেয়ে বা নিষেধ ভরা খাবার নয়, বরং একটু সচেতন হলেই আমরা আমাদের অনেক পছন্দের খাবারই খেতে পারি। শুধু দরকার সঠিক ভারসাম্য। আজকের আলোচনায় আমরা জানব ডায়াবেটিস রোগীর জন্য কী ধরনের খাবার সবচেয়ে বেশি উপকারী, কী ধরনের খাবার এড়িয়ে চলা উচিত এবং কিভাবে একটি আদর্শ ব্যালেন্স ডায়েট তৈরি করা যায়। তাই আপনি যদি ডায়াবেটিক রোগে আক্রান্ত হন অথবা আপনার প্রিয়জনের জন্য ভালো কিছু জানতে চান, তাহলে আজকের এই আলোচনাটি আপনারই জন্য। এবং আরও বলতে চাই, এই ডায়েট প্ল্যানটি শুধুমাত্র ডায়াবেটিক রোগীর জন্যই নয়, বরং এটি একটি আদর্শ ব্যালেন্স ডায়েট প্ল্যান যা সবাই অনুসরণ করতে পারেন। প্যানক্রিয়াস বা অগ্নাশয় পেটের পিছনে ডিওডেনামের পাশে এবং স্প্লিনের নিকটে অবস্থিত একটি ছোট অঙ্গ, যার ওজন প্রায় 85 থেকে 100 গ্রাম। এই অঙ্গটি ডাইজেশন বা হজমে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আকারে ছোট হলেও এর প্রভাব দেহের উপর অপরিসীম, তাই একে শরীরের জ্বালানি ব্যবহারের নিয়ন্ত্রক অঙ্গ হিসেবে বিবেচনা করা যায়। প্যানক্রিয়াসের সবচেয়ে বৃহত্তর অংশ হলো এক্সোক্রাইন, যা প্যানক্রিয়াটিক এনজাইম উৎপন্ন করে প্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে প্যানক্রিয়াটিক এনজাইমকে ক্ষুদ্রান্তে পাঠায়। এই প্রক্রিয়ার ফলে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন সহজেই হজম হয়। অপর অংশটি হলো আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স, যা বিশেষায়িত এন্ডোক্রাইন কোষের গুচ্ছ। এই অংশটি সরাসরি রক্তে হরমোন নিঃসরণ করে, যা রক্তের শর্করার ডাইজেশন এবং মেটাবলিজম প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে। আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স মূলত 5 ধরনের সেল দিয়ে গঠিত: আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল অ্যান্ড ইপসোলিন সেল। আলফা সেল গ্লুকাগন উৎপন্ন করে, যা রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। বিটা সেল ইনসুলিন উৎপন্ন করে, যা রক্তে শর্করার পরিমাণ কমায়। ডেল্টা সেল সোমাটোস্টেটিন উৎপন্ন করে, যা ইনসুলিন এবং গ্লুকাগনের নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল প্যানক্রিয়াটিক এনজাইম নিঃসরণ এবং ডাইজেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। ইপসোলিন সেল গ্রেলিন উৎপন্ন করে, যা আমাদের ক্ষুধা বৃদ্ধি করে। এখন প্রশ্ন আসতে পারে, ডায়াবেটিস কেন হয়? আসুন কারণগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করি। প্রথম কারণ হতে পারে প্যানক্রিয়াসের বিটা সেল ইনসুলিন উৎপন্ন করছে না, এর ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাচ্ছে, যা টাইপ 1 ডায়াবেটিস নামে পরিচিত। দ্বিতীয় কারণ হতে পারে প্যানক্রিয়াসের বিটা সেল যথেষ্ট পরিমাণ ইনসুলিন উৎপাদন করতে পারছে না, অথবা আমাদের বডি টিস্যু ইনসুলিনের প্রতি কোনো রেসপন্স করছে না, এর ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে, যা টাইপ 2 ডায়াবেটিস নামে পরিচিত। 3 নম্বর কারণ হতে পারে মাতৃকালীন ডায়াবেটিস মেলাইটাস, যা মাতৃকালীন অবস্থায় হরমোনাল ইমব্যালেন্সের জন্য দায়ী। এটি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস নামে পরিচিত। 4 নম্বরের মধ্যে রয়েছে প্যানক্রিয়াসের বিভিন্ন রোগ, যেমন প্যানক্রিয়াটাইটিস। ড্রাগসের মধ্যে রয়েছে স্টেরয়েড, টক্সিন ম্যাটেরিয়ালসের মধ্যে রয়েছে অ্যালকোহল, আর্সেনিক ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের ডায়াবেটিস আছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে? আমাদেরকে 3টি লক্ষণ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। প্রথমটি হলো পলিইউরিয়া বা বহুমূত্র, দ্বিতীয়টি হলো পলিডিপসিয়া বা তৃষ্ণা বেড়ে যাওয়া, তৃতীয়টি হলো পলিফেজিয়া বা ক্ষুধা বেড়ে যাওয়া। এই 3টি লক্ষণ দেখা গেলেই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তার আপনাকে কিছু ল্যাব টেস্টের পরামর্শ দিবেন। আমরা মূলত 2 ধরনের পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস মেলাইটাসকে কনফার্মেশন করে থাকি। প্রথমটি হলো ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, যা OGTT নামে পরিচিত। দ্বিতীয়টি হলো HbA1c। OGTT টেস্টের জন্য পূর্ববর্তী রাত থেকে পরদিন সকাল পর্যন্ত 8 থেকে 12 ঘন্টা না খেয়ে থাকতে হবে। তারপর আপনার ফাস্টিং ব্লাড স্যাম্পল নেওয়া হবে। এরপর 75 গ্রাম গ্লুকোজ 250 ml জলের সাথে মিশিয়ে আপনাকে পান করানো হবে এবং পুনরায় 2 ঘন্টা পর আপনার ব্লাড স্যাম্পল নেওয়া হবে। এখন ফাস্টিং ব্লাড স্যাম্পলের রেজাল্ট যদি 6.1 এর নিচে হয় এবং গ্লুকোজ খাওয়ানোর 2 ঘন্টা পরে ব্লাড স্যাম্পলের রেজাল্ট যদি 7.8 এর নিচে হয়, তাহলে আপনি নন ডায়াবেটিক, অর্থাৎ আপনার ডায়াবেটিস নেই। আর যদি ফাস্টিং ব্লাড স্যাম্পলের রেজাল্ট 7 মিলিমোল পার লিটারের বেশি হয় এবং গ্লুকোজ খাওয়ানোর 2 ঘন্টা পরে ব্লাড স্যাম্পলের রেজাল্ট 11.1 মিলিমোল পার লিটারের বেশি হয়, তাহলে আনফরচুনেটলি আপনি ডায়াবেটিক। এখন ফাস্টিং ব্লাড স্যাম্পলের রেজাল্ট যদি 6.1 থেকে 7 মিলিমোল পার লিটারের মধ্যে হয় এবং গ্লুকোজ খাওয়ানোর 2 ঘন্টা পরে ব্লাড স্যাম্পলের রেজাল্ট যদি 7.8 থেকে 11.1 মিলিমোল পার লিটারের নিচে হয়,
তাহলে এই কন্ডিশনটাকে বলা হয় প্রি ডায়াবেটিক কন্ডিশন। আর এই প্রি ডায়াবেটিক কন্ডিশন অবশ্যই সুষম খাবার এবং পরিমিত ব্যায়ামের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে, যেন তা পরবর্তীতে ডায়াবেটিক কন্ডিশনে না যায়। অপর পরীক্ষাটি হলো HbA1c। এই পরীক্ষার জন্য আপনাকে কোনো প্রকার নিয়মকানুন মানতে হবে না, যে কোনো সময় আপনার ব্লাড স্যাম্পল থেকে HbA1c পরিমাপ করা যাবে। এখন HbA1c রেজাল্ট যদি 5.7 এর নিচে হয় তাহলে আপনি নন ডায়াবেটিক, আর যদি 6.5 এর বেশি হয় তাহলে আপনি ডায়াবেটিক, আর 5.7 এবং 6.4 এর মধ্যে থাকলে আপনি প্রি ডায়াবেটিক কন্ডিশনে আছেন। কিন্তু HbA1c এর কিছু সীমাবদ্ধ রয়েছে, যেমন আর্লি ডায়াবেটিস মেলাইটাস ডায়াগনোসিসের ক্ষেত্রে, প্রেগন্যান্সির ক্ষেত্রে, অ্যানিমিয়ার ক্ষেত্রে, হিমোগ্লোবিনোপ্যাথিসের ক্ষেত্রে, ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে আমরা অ্যাকুরেট রেজাল্ট পাবো না। এখন আমরা কিভাবে বুঝবো যে টাইপ 1 এ আক্রান্ত অথবা টাইপ 2 তে আক্রান্ত? টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস ইউজুয়ালি 30 বছরের আগে হয় এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ইউজুয়ালি 30 বছরের পরে হয়। ল্যাবরেটরি টেস্ট যেমন সি পেপটাইডের মাধ্যমে আমরা টাইপ 1 এবং টাইপ 2 কে ডিফারেনশিয়েট করতে পারি। টাইপ 1 এর ক্ষেত্রে সি পেপটাইডের লেভেল ইউজুয়ালি লো অর আনডিটেক্টেবল থাকে, অন্যদিকে টাইপ 2 এর ক্ষেত্রে সি পেপটাইডের লেভেল নরমাল অথবা হাই থাকে। অন্যান্য টেস্ট যেমন অটো অ্যান্টিবডি টেস্টে টাইপ 1 এ পজিটিভ এবং টাইপ 2 তে নেগেটিভ হয়। এখন আমরা জানবো একটি ডায়াবেটিস রোগীর জন্য অথবা একটি সাধারণ লোকের জন্য আদর্শ ব্যালেন্স ডায়েট। একটি আদর্শ ব্যালেন্স ডায়েট তৈরি করতে গেলে আমাদের কিছু ফর্মুলা মনে রাখতে হবে, যেমন BMI, BMR, ক্যালোরি ফ্যাক্টর, টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্ট ইত্যাদি। আর এসব ক্যালকুলেশন করা অথবা বোঝার জন্য অবশ্যই আমাদের হোয়াইট বোর্ডে যাওয়া উচিত। তাহলে চলুন আমরা আমাদের হোয়াইট বোর্ড থেকে ঘুরে আসি। BMI বা বডি ম্যাস ইন্ডেক্স, এটি একটি সংখ্যাগত মান যার মাধ্যমে আমরা আমাদের শরীরের ওজন এবং উচ্চতা অনুযায়ী আনুমানিক চর্বির পরিমাণ নির্ণয় করতে পারি। এই BMI-কে WHO কয়েকটি ভাগে বিভক্ত করেছে। যার BMI 18.5 এর নিচে তাদেরকে আমরা আন্ডারওয়েট হিসেবে গণ্য করি। যার BMI 18.5 থেকে 24.9 এর মধ্যে রয়েছে তাদেরকে আমরা নর্মাল বা স্বাভাবিক হিসেবে গণ্য করি। যার BMI 25 থেকে 29.9 এর মধ্যে রয়েছে তাদেরকে আমরা ওভারওয়েট হিসেবে গণ্য করি। আর যার BMI 30 এর বেশি তাদেরকে আমরা ওবেস হিসেবে গণ্য করে থাকি। এর পরবর্তী ওবেস টাইপ 1, টাইপ 2 রয়েছে, যা আমাদের আপাতত জানার দরকার নাই, এতটুকু জানলে আমাদের জন্য যথেষ্ট। BMI নির্ণয়ের ফর্মুলা হলো ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। এই ফর্মুলা ব্যবহার করে আমরা আমাদের BMI নির্ণয় করতে পারি। ধরি একটি 30 বছর বয়সী লোকের ওজন হলো 80 কেজি এবং তার উচ্চতা হলো 5 ফিট 7 ইঞ্চি বা 67 ইঞ্চি। তাহলে তার BMI নির্ণয় করতে গেলে তার উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি বা 67 ইঞ্চিকে মিটারে কনভার্ট করতে হবে। আমরা জানি 1 ইঞ্চি সমান সমান 0.0254 মিটার, তাহলে 67 ইঞ্চি সমান সমান 0.0254 ইন্টু 67, সেটা গিয়ে দাঁড়াচ্ছে 1.7018 মিটার। এটাকে আমরা ক্যালকুলেশন করে BMI নির্ণয় করব এখন। তাহলে ওয়েট ইন কেজি, তাহলে তার ওয়েট হলো 80 কেজি এবং হাইট হলো 1.7018, তার উপরে স্কোয়ার। ক্যালকুলেশন করি 80 ডিভাইডেড বাই 1.7018 ইন্টু 1.7018, 80 ডিভাইডেড বাই 2.896, ক্যালকুলেশন গিয়ে দাঁড়াচ্ছে 27.623। তাহলে তার BMI হলো 27.623। এখন সেই ক্যাটাগরি হিসাবে BMI ক্যালকুলেশন করে তাহলে তার ক্যাটাগরি পড়তেছে ওভারওয়েট, কারণ সে 25 থেকে 29.9 এর মাঝে রয়েছে। এখন তাকে তার যদি আইডিয়াল BMI-তে যেতে হয় তাহলে তাকে অবশ্যই তার ওয়েট রিডাকশন করতে হবে। এখন তার আইডিয়াল বডি ওয়েট কত সেটা জেনে আসি। আইডিয়াল বডি ওয়েটের জন্য একটি ফর্মুলা রয়েছে, সেটা হলো ডিভাইন ফর্মুলা। এই ডিভাইন ফর্মুলা সম্পর্কে আমরা এখন জানবো। আইডিয়াল বডি ওয়েট নির্ণয়ের জন্য ডক্টর বেন জে ডিভাইন 1973 সালে একটি ফর্মুলা প্রদান করেন। তার নাম অনুসারে এই ফর্মুলাটাকে তিনি ডিভাইন ফর্মুলা হিসেবে নামকরণ করেন। এই ডিভাইন ফর্মুলা হিসাবে ছেলেদের ক্ষেত্রে আমরা আইডিয়াল বডি ওয়েট এবং মেয়েদের ক্ষেত্রে আমরা আইডিয়াল বডি ওয়েট নির্ণয় করতে পারি। এই ছেলেদের ক্ষেত্রে আইডিয়াল বডি ওয়েট নির্ণয়ের ফর্মুলাটি হলো 50 কেজি প্লাস 2.3 ইন্টু হাইট ইন ইঞ্চি মাইনাস 60, এবং ফিমেলদের ক্ষেত্রে 45.5 কেজি প্লাস 2.3 ইন্টু হাইট ইন ইঞ্চি মাইনাস 60। এইভাবে আমরা আমাদের আইডিয়াল বডি ওয়েট নির্ণয় করতে পারি। সেই 30 বছর বয়সী লোকের ওজন ছিল 80 কেজি এবং উচ্চতা ছিল 5 ফিট 7 ইঞ্চি বা 67 ইঞ্চি। তাহলে তার আইডিয়াল বডি ওয়েট হবে 50 কেজি প্লাস 2.3 ইন্টু 67 মাইনাস 60, 50 প্লাস 2.3 ইন্টু 7, সো 66.1 কেজি। তাহলে সেই ব্যক্তির আইডিয়াল বডি ওয়েট হলো 66.1 কেজি। তাহলে তার এটা আইডিয়াল বডি ওয়েট। তাহলে তাকে তার ওজন থেকে, ওজন ছিল 80 কেজি আর ওয়েট রিডাকশন, তাহলে তাকে তার ওয়েট রিডাকশন করতে হবে
13.9 কেজি, তার ওয়েট রিডাকশন করতে হবে 13.9 কেজি, বা এর থেকে 13.9 কেজি প্লাস মাইনাস 3 কেজি আমরা কনসিডারেশন করা যেতে পারে, এটা কোনো প্রবলেম নেই। এখন একইভাবে মহিলাদের আইডিয়াল বডি ওয়েট নির্ণয় করার জন্য আমাদেরকে এই ফর্মুলাটি ফলো করতে হবে। সো একই জিনিস এখানে রয়েছে, শুধু এখানে 50 কেজির জায়গায় এখানে 45.5 কেজি হবে। এইভাবে আমরা একটি মহিলার আইডিয়াল বডি ওয়েট নির্ণয় করতে পারি। আমাদের বর্তমান ওজন অনুযায়ী ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্ট নির্ণয় করার জন্য আমাদের জানতে হবে বিএমআর বা বেজাল মেটাবলিক রেট। বিএমআর হলো আমরা যদি সারাদিন বিশ্রামে থাকি তাহলে বেঁচে থাকার জন্য যে ক্যালোরি খরচ হয় সেটাই হলো বিএমআর, যেমন শ্বাস প্রশ্বাস, রক্ত সঞ্চালন, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, হজম প্রক্রিয়া ইত্যাদি ইত্যাদি। এই বিএমআর নির্ণয়ের জন্য মিফলিন এবং স্টেজিও নামে দুইজন রিসার্চার্স একটি ইকুয়েশন নির্ণয় করে 1990 সালে। তাদের নাম অনুযায়ী এই ইকুয়েশনটাকে বলা হয় মিফলিন স্টেজিও ইকুয়েশন। তাদের ইকুয়েশন অনুযায়ী বিএমআর নির্ণয়ের জন্য ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে পৃথক পৃথক ফর্মুলা রয়েছে। ছেলেদের ক্ষেত্রে ফর্মুলাটি হলো 10 ইন্টু ওয়েট ইন কেজি প্লাস 6.25 ইন্টু হাইট ইন সেন্টিমিটার মাইনাস 5 ইন্টু এজ ইন ইয়ার্স প্লাস 5। আর মেয়েদের ক্ষেত্রে ইকুয়েশনটি হলো 10 ইন্টু ওয়েট ইন কেজি প্লাস 6.25 ইন্টু হাইট ইন সেন্টিমিটার মাইনাস 5 ইন্টু এজ ইন ইয়ার্স মাইনাস 161। এই ফর্মুলার মাধ্যমে আমরা ছেলে এবং মেয়েদের আলাদা আলাদাভাবে বিএমআর নির্ণয় করতে পারবো। এখন সেই 30 বছর বয়সী লোকটির ওজন ছিল 80 কেজি এবং তার উচ্চতা ছিল 5 ফিট 7 ইঞ্চি বা 67 ইঞ্চি। এই 67 ইঞ্চিকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব। আমরা জানি 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার, তাহলে 67 ইঞ্চি সমান সমান 2.54 ইন্টু 67, ক্যালকুলেশন করে গিয়ে দাঁড়াচ্ছে 170.18 সেন্টিমিটার। তাহলে সেই ব্যক্তিটির উচ্চতা হলো 170.18 সেন্টিমিটার। এই 170.18 সেন্টিমিটারের মাধ্যমে আমরা তার বিএমআর নির্ণয় করব। বিএমআর নির্ণয়ের ম্যান ফর্মুলা হলো 10 ইন্টু ওয়েট ইন কেজি প্লাস 6.25 ইন্টু হাইট ইন সেন্টিমিটার মাইনাস 5 ইন্টু এজ ইন ইয়ার্স প্লাস 5। তাহলে আমরা ক্যালকুলেশন করি 10 ইন্টু ওয়েট ইন কেজি কত 80 কেজি প্লাস 6.25 ইন্টু হাইট ইন সেন্টিমিটার, হাইট ইন সেন্টিমিটার কত 170.18 সেন্টিমিটার মাইনাস 5 ইন্টু এজ ইন ইয়ার্স, তার বয়স কত 30 বছর বয়স প্লাস 5। ক্যালকুলেশন করে আসতেছে 800 প্লাস 1063.625 মাইনাস 5150 প্লাস 5। এখন ক্যালকুলেশন করার রেজাল্ট আসতেছে 1718.625 কিলো ক্যালোরি পার ডে। তাহলে সেই ব্যক্তিটির বিএমআর হলো 1718.625 কিলো ক্যালোরি পার ডে। এখন এর অর্থ বোঝাচ্ছে সেই ব্যক্তিটি যদি সারাদিন বিশ্রামে থাকে তাহলে তার জীবন ধারণের জন্য 1718.625 কিলো ক্যালোরি পার ডে এনার্জি দরকার। এখন আমরা সেই ব্যক্তির টোটাল ডেলি এনার্জি এক্সপেন্ডিচার নির্ণয় করব। টোটাল ডেলি এনার্জি এক্সপেন্ডিচার বলতে বোঝায় আমরা সাধারণত বিশ্রামের পাশাপাশি কোনো না কোনো কাজ করে থাকি, যেমন চলাফেরা, দৌড়, ব্যায়াম, অফিস কাজ। এর ফলে আমাদের কিছু ক্যালোরি খরচ হয়। সেটার দৈনিক কত পরিমাণ খরচ হয়ে থাকে তার মোট হিসাবেই হলো টোটাল ডেলি এনার্জি এক্সপেন্ডিচার। আর টোটাল ডেলি এনার্জি এক্সপেন্ডিচার নির্ণয়ের ফর্মুলা হলো বিএমআর ইন্টু ক্যালোরি ফ্যাক্টর। ক্যালোরি ফ্যাক্টর বা অ্যাক্টিভিটি লেভেল বলতে বোঝায় আমরা দৈনিক যে পরিমাণ কাজ করে থাকি সেটাই হলো ক্যালোরি ফ্যাক্টর বা অ্যাক্টিভিটি লেভেল। এই ক্যালোরি ফ্যাক্টরকে আমাদের দৈনিক কাজের পরিমাণের উপর ভিত্তি করে কয়েক ভাগে বিভক্ত করা হয়েছে। যারা স্যাডেন্টারি অফিস ওয়ার্ক বা বসে থাকা কাজ করে থাকে তাদের ক্যালোরি ফ্যাক্টর হলো 1.2। যারা লাইট অ্যাক্টিভিটি অর্থাৎ সপ্তাহে 1 থেকে 3 দিন ব্যায়াম করে থাকে তাদের ক্যালোরি ফ্যাক্টর হলো 1.375। যারা সপ্তাহে 3 থেকে 5 দিন ব্যায়াম করে থাকে তাদের ক্যালোরি ফ্যাক্টর হলো 1.55। যারা সপ্তাহে 6 থেকে 7 দিনই ব্যায়াম করে থাকে তাদের ক্যালোরি ফ্যাক্টর হলো 1.725। আর যাদের কাজেই হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেমন আর্মি, শ্রমিক, কৃষক ইত্যাদি, তাদের ক্যালোরি ফ্যাক্টর হলো 1.9। এখন সেই ব্যক্তি যদি সেডেন্টারি লাইফস্টাইল মেনটেন করে থাকে তাহলে তার টোটাল ডেলি এনার্জি এক্সপেন্ডিচার হবে বিএমআর ইন্টু ক্যালোরি ফ্যাক্টর। তার বিএমআর হচ্ছে 1718.625 আর ক্যালোরি ফ্যাক্টর সেডেন্টারি লাইফস্টাইলের জন্য 1.2। তাহলে তার টোটাল ডেলি এনার্জি এক্সপেন্ডিচার হচ্ছে 2062.35 কিলো ক্যালোরি পার ডে। আর সে যদি লাইট অ্যাক্টিভিটি করে থাকে তাহলে তার টোটাল ডেলি এনার্জি এক্সপেন্ডিচার হবে 2363.109375 কিলো ক্যালোরি পার ডে। আর সে যদি মডারেট অ্যাক্টিভিটি করে থাকে তাহলে তার টোটাল ডেলি এনার্জি এক্সপেন্ডিচার হবে 2663.86875 কিলো ক্যালোরি পার ডে। আর সে যদি ভ্যারি অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে তার টোটাল ডেলি এনার্জি এক্সপেন্ডিচার হবে 2964.628125 কিলো ক্যালোরি পার ডে। আর সে যদি এক্সট্রা অ্যাক্টিভিটি করে থাকে, মানে তার কাজই হচ্ছে ফিজিক্যাল
অ্যাক্টিভিটি জব, তাহলে তার টোটাল ডেলি এনার্জি এক্সপেন্ডিচার হবে 3265.387 কিলো ক্যালোরি পার ডে। এখন সেই ব্যক্তি যদি তার বর্তমান ওজন মেনটেন করতে চায় তাহলে টোটাল ডেলি এনার্জি এক্সপেন্ডিচার সমপরিমাণ ক্যালোরি ইনটেক করবে। আর সে যদি তার ওয়েট রিডাকশন করতে চায় তাহলে টোটাল ডেলি এনার্জি এক্সপেন্ডিচার থেকে 500 থেকে 750 কিলো ক্যালোরি খাবার বা ক্যালোরি ইনটেক কমায় দিবে। আর যদি সে ওয়েট গেইন করতে চায় তাহলে টোটাল ডেলি এনার্জি এক্সপেন্ডিচার থেকে 300 থেকে 500 কিলো ক্যালোরি খাবার বা ক্যালোরি ইনটেক বাড়িয়ে দিবে। এখন সেই ব্যক্তিটি যদি সেডেন্টারি লাইফস্টাইল মেনটেন করে এবং সে যদি তার ওজন কমাতে চায় তাহলে তার টোটাল ডেলি এনার্জি এক্সপেন্ডিচার থেকে 500 থেকে 750 কিলো ক্যালোরি ইনটেক কমিয়ে দিবে। এখন সে টোটাল ডেলি এনার্জি এক্সপেন্ডিচার তার সেডেন্টারি লাইফস্টাইলে ছিল 2062.35, এর থেকে আমি 500 কিলো ক্যালোরি কমিয়ে দিলাম, তাহলে তার ডেলি ক্যালোরি ইনটেক গিয়ে দাঁড়ালো 1562.35 কিলো ক্যালোরি পার ডে। সে যদি 1562.35 কিলো ক্যালোরি পার ডে ডেলি ক্যালোরি ইনটেক করে থাকে তাহলে সে তার ওজন কমাতে সক্ষম হবে। এখন প্রশ্ন আসতে পারে সেই ব্যক্তির ওজন হ্রাস পাবে কিভাবে। সেই ব্যক্তির বিএমআর ছিল 1718.625 কিলো ক্যালোরি পার ডে। সে যদি সারাদিন বিশ্রামেও থাকে তাহলে তার জীবন ধারণের জন্য 1718.625 কিলো ক্যালোরি পার ডে প্রয়োজন, কিন্তু সে ক্যালোরি ইনটেক করছে 1562.35 কিলো ক্যালোরি পার ডে, তাহলে তার ক্যালোরি ঘাটতি হলো 156.275 কিলো ক্যালোরি পার ডে। আর এই 156.275 কিলো ক্যালোরি পার ডের ঘাটতি পূরণ হবে তার ফ্যাট টিস্যু ভাঙার মাধ্যমে। যার যখন তার ফ্যাট টিস্যু ভাঙতে শুরু করবে তখন তার ওজন আপনা আপনিভাবে হ্রাস পাবে। আমরা মূলত 3টি মেজর মিল নিয়ে থাকি: ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। সাধারণত আমাদের টোটাল ক্যালোরি ইনটেকের 25 থেকে 30% ব্রেকফাস্টে নেওয়া উচিত, 35 থেকে 40% লাঞ্চে নেওয়া উচিত এবং ডিনারে 25 থেকে 30% নেওয়া উচিত। এখন সেই ব্যক্তির 24 ঘন্টায় টোটাল ক্যালোরি ইনটেক হলো 1562.35 কিলো ক্যালোরি পার ডে। তাহলে সে ব্রেকফাস্টে যদি 30% নিয়ে থাকে তাহলে তার ক্যালোরি ইনটেক দাঁড়াবে 468.705 কিলো ক্যালোরি পার ডে। আর সে যদি লাঞ্চে 40% নিয়ে থাকে তাহলে তার ক্যালোরি দিয়ে দাঁড়াবে 624.94 কিলো ক্যালোরি পার ডে। আর সে যদি ডিনারে 30% নিয়ে থাকে তাহলে তার ডিনারে ক্যালোরি ইনটেক হবে 468.705 কিলো ক্যালোরি পার ডে। তাহলে এই 468.705 কিলো ক্যালোরি পার ডে ব্রেকফাস্ট, 624.94 কিলো ক্যালোরি পার ডে ইন লাঞ্চ আর 468.705 কিলো ক্যালোরি পার ডে এটা ডিনারে নিয়ে থাকবে, তাহলে তার টোটাল ক্যালোরি 24 ঘন্টায় হয়ে যাবে 1562.35 কিলো ক্যালোরি পার ডে। সে যদি এই নিয়মে ক্যালোরি ইনটেক করে থাকে তাহলে তার ওজন ধীরে ধীরে হ্রাস পাবে। এখন সেই ব্যক্তিটি তার ব্রেকফাস্টে সে 468.705 কিলো ক্যালোরি ইনটেক করবে। WHO রিকমেন্ডেশন করে থাকে যে আমাদের টোটাল ক্যালোরি ইনটেকের কার্বোহাইড্রেট হতে হবে 55 থেকে 75%, প্রোটিন হতে হবে 10 থেকে 15%, আর ফ্যাট বা চর্বি হতে হবে 15 থেকে 30%। আমরা সাধারণত বাঙালিদের আমিষের চাহিদা যথাযথভাবে পূরণ হয় না, কিন্তু আমিষ বা প্রোটিন আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয়। তাই সবাইকে যথেষ্ট পরিমাণ আমিষের চাহিদা পূরণের লক্ষ্য রাখতে হবে। একটি স্বাভাবিক সুস্থ মানুষের দৈনিক 1 গ্রাম পার কেজি বডি ওয়েটের প্রোটিন গ্রহণ করা উচিত। তাহলে সেই ব্যক্তিটির প্রোটিন গ্রহণ করা উচিত, সেই ব্যক্তির ওজন ছিল 80 কেজি, তাহলে প্রোটিন ইনটেক হবে 80 গ্রাম। তাকে দৈনিক 80 গ্রাম করে প্রোটিন গ্রহণ করতে হবে। এখন সেই ব্যক্তি যদি তার ব্রেকফাস্টের টোটাল ক্যালোরি ইনটেকের 15% প্রোটিন থেকে নিয়ে থাকে তাহলে তার প্রোটিনের মাধ্যমে ক্যালোরি ইনটেক হবে 70.30575 কিলো ক্যালোরি। আমরা জানি 1 গ্রাম প্রোটিন থেকে 4 কিলো ক্যালোরি এনার্জি আসে, তাহলে 70.30575 কিলো ক্যালোরির জন্য আমাদের প্রোটিনের প্রয়োজন পড়বে 70.30575 ডিভাইডেড বাই 4, ক্যালকুলেশন করে আসে 17.5764 গ্রাম। তাহলে 70.30575 কিলো ক্যালোরির জন্য প্রোটিনের প্রয়োজন পড়বে 17.5764 গ্রাম বা 17 গ্রাম প্রোটিন। এখন সেই ব্যক্তি যদি তার ব্রেকফাস্টের টোটাল ক্যালোরি ইনটেকে 70% কার্বোহাইড্রেট বা শর্করার মাধ্যমে নিয়ে থাকে তাহলে কার্বোহাইড্রেট দ্বারা তার ক্যালোরি ইনটেক হবে 328.0935 কিলো ক্যালোরি। আমরা জানি 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 কিলো ক্যালোরি এনার্জি আসে, তাহলে 328.0935 কিলো ক্যালোরির জন্য কার্বোহাইড্রেট প্রয়োজন পড়বে 328.0935 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 82.023 গ্রাম বা 82 গ্রাম কার্বোহাইড্রেট প্রয়োজন পড়বে। এখন সেই ব্যক্তি যদি তার ব্রেকফাস্টের টোটাল ক্যালোরি ইনটেকের 15% ফ্যাট বা চর্বির মাধ্যমে নিয়ে থাকে তাহলে ফ্যাটের মাধ্যমে তার ক্যালোরি ইনটেক হবে 70.30575 কিলো ক্যালোরি। আমরা জানি 1 গ্রাম ফ্যাট থেকে এনার্জি আসে 9 কিলো ক্যালোরি,
তাহলে 70.30575 কিলো ক্যালোরি এনার্জির জন্য ফ্যাট প্রয়োজন পড়বে 70.30575 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 7.81175 গ্রাম ফ্যাট। তাহলে 70.30575 কিলো ক্যালোরি এনার্জির জন্য ফ্যাট প্রয়োজন পড়বে 7.81175 গ্রাম ফ্যাট। এখন সেই ব্যক্তিটি তার ব্রেকফাস্টে প্রোটিন নেবে 17.5764 গ্রাম, কার্বোহাইড্রেট নেবে 82.023 গ্রাম, আর ফ্যাট নেবে 7.81175 গ্রাম। আমরা তার এই নিউট্রিশনাল স্ট্যাটাস অনুযায়ী তার যদি ব্রেকফাস্টের প্লেটটা সাজাই এবং সেই প্লেটে যদি আমরা একটা মিডিয়াম সাইজের সেদ্ধ ডিম রাখি, সেইটা ডিমের সাধারণত ওজন হয়ে থাকে 50 গ্রাম এবং সেখান থেকে আমরা প্রোটিন পাই সাধারণত 6 গ্রাম এবং ফ্যাট পেয়ে থাকি 5 গ্রাম। তাহলে সেখান থেকে আমরা 6 গ্রাম প্রোটিন পেলাম এবং 5 গ্রাম ফ্যাট পাইলাম। এখন তার সাথে যদি সে 150 ml ডাল রাখে, সেখানে সাধারণত প্রোটিন পাওয়া যায় 10 থেকে 12 গ্রাম, কার্বোহাইড্রেট পাওয়া যায় 27 থেকে 30 গ্রাম, ফ্যাট পাওয়া যায় 1 গ্রামের মতো, আর ফাইবার থাকে 9 গ্রামের মতো। তাহলে সে যদি তার ব্রেকফাস্ট আইটেমে এই দুইটা আইটেম রাখে, তাহলে তার প্রোটিনের চাহিদা অলমোস্ট পূরণ হয়ে যায় এবং সাথে সাথে তার ফ্যাটের চাহিদাও অলমোস্ট পূরণ হয়ে যাবে। তাহলে তার প্রোটিনের চাহিদা হিসাবে দেখি যে 6 গ্রাম প্লাস 12 গ্রাম, তাহলে 18 গ্রাম, আর তার সকালের প্রোটিনের রিকোয়ারমেন্ট ছিল 17.5764 গ্রাম। অলমোস্ট এই দুইটা আইটেম রাখলেই তার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে। এখন সে যদি তার ব্রেকফাস্টের মধ্যে 100 গ্রাম মিক্স ভেজিটেবল অ্যাড করে, তাহলে সেখান থেকে সে প্রোটিন পাবে 2 গ্রাম, কার্বোহাইড্রেট পাবে 10 গ্রাম এবং ফ্যাট পাবে 0.5 গ্রাম। তাহলে এই তিনটা আইটেমের মাধ্যমেই তার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে গেল। আর কার্বোহাইড্রেট চাহিদা অলমোস্ট 30 10 40 গ্রাম পূরণ হয়ে গেল। তাহলে বাকি রইল 42.023 গ্রাম। আর ফ্যাটের চাহিদা তার পূরণ হলো 5 1 6 প্লাস 0.5, তাহলে 6.5 গ্রাম তার ফ্যাটের চাহিদাও পূরণ হয়ে গেল। তাহলে বাকি রইল 1.81175 গ্রাম। এখন সেই চাহিদাটা আমরা অন্যান্য খাবারের মাধ্যমে পূরণ করব, যেমন রুটি, ওটস ইত্যাদি। তার খাদ্য তালিকায় যদি 35 গ্রাম সাইজের দুটি রুটি যোগ করা হয়, তাহলে সে সেখান থেকে কার্বোহাইড্রেট পাবে 37 গ্রাম, প্রোটিন পাবে 5 গ্রাম এবং ফ্যাট পাবে 1 গ্রাম। এসব খাবার দিয়ে যদি তার ব্রেকফাস্ট প্লেট তৈরি করা হয়, তাহলে তার কার্বোহাইড্রেট ইনটেক হচ্ছে 77 গ্রাম, প্রোটিন ইনটেক হচ্ছে 23 গ্রাম, আর ফ্যাট ইনটেক হচ্ছে 7.5 গ্রাম। আর এসব খাবার থেকে সে ক্যালোরি পাচ্ছে প্রোটিনের মাধ্যমে 92 কিলো ক্যালোরি, কার্বোহাইড্রেট থেকে পাচ্ছে 308 কিলো ক্যালোরি এবং ফ্যাট থেকে পাচ্ছে 67.5 কিলো ক্যালোরি। এইসব খাবার দিয়ে তার কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। এখানে যদিও প্রোটিনের পরিমাণ একটু বেড়ে গিয়েছে, তবে প্রোটিন আমাদের শরীর গঠনে অত্যাবশ্যকীয় ভূমিকা পালন করে। তাই আমরা আমাদের শরীরে প্রোটিনের পরিমাণ চাহিদার থেকে সামান্য বেশি নেওয়ার চেষ্টা করব। এভাবে যদি আমরা একটি ব্রেকফাস্ট প্লেট তৈরি করি, তাহলে সেটা আদর্শ ব্রেকফাস্ট প্লেট হিসাবে গণ্য হবে। এখন সেই ব্যক্তিটি যেহেতু ব্রেকফাস্টের টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্ট এবং ডিনারের টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্ট একই, সেহেতু আমরা তার ডিনারের প্লেটটি ব্রেকফাস্টের প্লেটের মতোই সাজাবো। তার ডিনার প্লেটে যদি 40 গ্রাম সাইজের দুটি রুটি যোগ করা হয়, তাহলে সে সেখান থেকে কার্বোহাইড্রেট পাবে 44 গ্রাম, প্রোটিন পাবে 6 গ্রাম, ফ্যাট পাবে 1 গ্রাম। তার প্লেটে যদি 80 গ্রাম ওজনের একটি মিডিয়াম সাইজের মাছ যোগ করা হয়, তাহলে সে সেখান থেকে প্রোটিন পাবে 16 গ্রাম, ফ্যাট পাবে 3 গ্রাম। এর সাথে সে যদি 200 গ্রাম মিক্স ভেজিটেবল যোগ করে, তাহলে সে সেখান থেকে পাবে প্রোটিন 2 গ্রাম, কার্বোহাইড্রেট 18 গ্রাম এবং ফ্যাট পাবে 1 গ্রাম। এসব খাবারের সাথে সে যদি 150 ml গরুর দুধ পান করে, তাহলে সে সেখান থেকে প্রোটিন পাবে 4 গ্রাম, ফ্যাট পাবে 4 গ্রাম এবং কার্বোহাইড্রেট পাবে 8 গ্রাম। এবং এর সাথে গরুর দুধে প্রচুর পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য মিনারেলসও এখানে ভরপুর রয়েছে। এখন এসব খাবার দিয়ে সে যদি তার রাতের ডিনার তৈরি করে, তাহলে সে সেখান থেকে প্রোটিন পাবে 30 গ্রাম বা 120 কিলো ক্যালোরি, কার্বোহাইড্রেট পাবে 66 গ্রাম বা 264 কিলো ক্যালোরি এবং ফ্যাট পাবে 7 গ্রাম বা 63 কিলো ক্যালোরি। তাহলে তার ডিনারে ক্যালোরি ইনটেক হচ্ছে 447 কিলো ক্যালোরি, কিন্তু তার ডিনারে ক্যালোরি রিকোয়ারমেন্ট ছিল 468.705 কিলো ক্যালোরি। তাহলে যে পরিমাণ কিলো ক্যালোরি তার ঘাটতি থাকছে, সেটা আমরা পরবর্তীতে স্ন্যাক্স দিয়ে পূরণ করে দেব। এখন আমরা সেই ব্যক্তিটির দুপুরের খাবারের খাদ্য তালিকা তৈরি করি।
দুপুরে তার টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্ট ছিল 624.94 কিলো ক্যালোরি পার ডে। এখন সেই ব্যক্তিটি তার যদি দুপুরের খাবারের টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্টের 15% প্রোটিনের মাধ্যমে গ্রহণ করে থাকে, তাহলে প্রোটিনের দ্বারা সে ক্যালোরি ইনটেক করবে 93.741 কিলো ক্যালোরি। আর দুপুরের খাবারের টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্টের 70% সে যদি কার্বোহাইড্রেটের মাধ্যমে গ্রহণ করে, তাহলে কার্বোহাইড্রেট দ্বারা তার ক্যালোরি ইনটেক হবে 437.458 কিলো ক্যালোরি। এখন সে যদি 15% ফ্যাট গ্রহণ করে, তাহলে ফ্যাট দিয়ে তার ক্যালোরি ইনটেক হবে 93.741 কিলো ক্যালোরি। এখন আমরা আগের পদ্ধতি ফলো করে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের পরিমাণ নির্ণয় করি, তাহলে সেটা দাঁড়ায় প্রোটিনের পরিমাণ 23.43525 গ্রাম, কার্বোহাইড্রেটের পরিমাণ দাঁড়ায় 109.3645 গ্রাম, ফ্যাটের পরিমাণ দাঁড়ায় 10.41566 গ্রাম। তাহলে দুপুরের খাবারে তাকে প্রোটিন গ্রহণ করতে হবে 23.43525 গ্রাম, আর কার্বোহাইড্রেট গ্রহণ করতে হবে 109.3645 গ্রাম, আর ফ্যাট গ্রহণ করতে হবে 10.41566 গ্রাম। এখন আমরা তার লাঞ্চের প্লেটটা সাজাবো। সে যদি তার লাঞ্চের প্লেটে 110 গ্রাম বয়েলড রাইস রাখে অথবা ভাত রাখে, সে সেখান থেকে কার্বোহাইড্রেট পাবে 35 গ্রাম, প্রোটিন পাবে 2 গ্রাম, ফ্যাট পাবে 0.3 গ্রাম। তার সাথে সে যদি 110 গ্রাম চিকেন খায়, তাহলে সে সেখান থেকে প্রোটিন পাবে 27 গ্রাম, ফ্যাট পাবে 4 গ্রাম। এর সাথে সে যদি 100 ml ডাল পান করে, তাহলে সে সেখান থেকে প্রোটিন পাবে 7 গ্রাম, কার্বোহাইড্রেট পাবে 20 গ্রাম, ফ্যাট পাবে 1 গ্রাম। আর এর সাথে সে যদি তার খাবারে 200 গ্রাম মিক্সড ভেজিটেবল অ্যাড করে, তাহলে সে সেখান থেকে প্রোটিন পাবে 4 গ্রাম, কার্বোহাইড্রেট পাবে 20 গ্রাম এবং ফ্যাট পাবে 1 গ্রাম। এর সাথে সে যদি 50 গ্রাম সালাদ অ্যাড করে, তাহলে সে সেখান থেকে প্রোটিন পাবে 0.5 গ্রাম, কার্বোহাইড্রেট পাবে 2.5 গ্রাম এবং ফ্যাট পাবে 0.25 গ্রাম। এইভাবে সে যদি তার দুপুরের খাবারের প্লেটটি সাজায়, তাহলে সে সেখান থেকে প্রোটিন পাবে 40.5 গ্রাম বা 162 কিলো ক্যালোরি, আর কার্বোহাইড্রেট পাবে 77.5 গ্রাম বা 310 কিলো ক্যালোরি এবং ফ্যাট পাবে 6.5 গ্রাম বা 58.5 কিলো ক্যালোরি। তাহলে তার টোটাল ক্যালোরি ইনটেক হচ্ছে 530.5 কিলো ক্যালোরি, আর তার টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্ট ছিল 624.94 কিলো ক্যালোরি। তাহলে আমাদের ডেফিসিয়েন্সি থাকলো 94.45 কিলো ক্যালোরি। তাহলে তার ব্রেকফাস্টের ডেফিসিয়েন্সি ছিল 1.205 কিলো ক্যালোরি, লাঞ্চে ডেফিসিয়েন্সি ছিল 94.45 কিলো ক্যালোরি এবং ডিনারের ডেফিসিয়েন্সি ছিল 21.705 কিলো ক্যালোরি। তাহলে তার টোটাল ক্যালোরি ডেফিসিয়েন্সি হলো 117.36 কিলো ক্যালোরি। তার এই ডেফিসিয়েন্সিগুলো আমরা স্ন্যাক্সের মাধ্যমে পূরণ করব। এখন আমরা তাকে তার ডেফিসিয়েন্সি ক্যালোরির উপর ভিত্তি করে তাকে দুটি স্ন্যাক্স তৈরি করে দিতে পারি, ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝে একটি, লাঞ্চ এবং ডিনারের মাঝে একটি। তো ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝে তাকে আমরা 100 গ্রাম সুগার ফ্রি ইয়োগার্ট বা টক দই দিতে পারি। সে সেখান থেকে প্রোটিন পাবে 4 গ্রাম বা 16 কিলো ক্যালোরি, কার্বোহাইড্রেট পাবে 4 গ্রাম বা 16 কিলো ক্যালোরি এবং ফ্যাট পাবে 3.5 গ্রাম বা 31.5 কিলো ক্যালোরি। তাহলে টোটাল ক্যালোরি ইনটেক হয়ে দাঁড়াবে তার 63.5 কিলো ক্যালোরি। এরপর সে লাঞ্চ এবং ডিনারের মাঝে অর্থাৎ বিকালের দিকে 100 গ্রাম সুগার ফ্রি ফ্রুট সালাদ খেতে পারে। সে সেখান থেকে কার্বোহাইড্রেট পাবে 14 গ্রাম বা 56 কিলো ক্যালোরি, প্রোটিন পাবে 1 গ্রাম বা 4 কিলো ক্যালোরি এবং ফ্যাট পাবে 0.2 গ্রাম বা 1.8 কিলো ক্যালোরি। তাহলে সেটা টোটাল গিয়ে দাঁড়াবে 61.8 কিলো ক্যালোরি। তাহলে স্ন্যাক্সের মাধ্যমে তার টোটাল ক্যালোরি ইনটেক গিয়ে দাঁড়ালো 61.8 কিলো ক্যালোরি প্লাস 63.5 কিলো ক্যালোরি। ক্যালকুলেশন করে আসে 125.3 কিলো ক্যালোরি। তাহলে সে টোটাল ক্যালোরি ইনটেক করলো স্ন্যাক্সের মাধ্যমে 125.3 কিলো ক্যালোরি। এখন আমরা তার টোটাল ক্যালোরি ইনটেকের সামেশন করে আসি। সে স্ন্যাক্সের মাধ্যমে ক্যালোরি ইনটেক করেছিল 125.3 কিলো ক্যালোরি, ব্রেকফাস্টে সে ক্যালোরি ইনটেক করেছিল 467.5 কিলো ক্যালোরি, লাঞ্চে সে ক্যালোরি ইনটেক করেছিল 530.5 কিলো ক্যালোরি এবং ডিনারে সে ক্যালোরি ইনটেক করেছিল 447 কিলো ক্যালোরি। তাহলে তার টোটাল ক্যালোরি ইনটেক গিয়ে দাঁড়ালো 1570.3 কিলো ক্যালোরি পার ডে। আর তার ওয়েট রিডাকশনের জন্য ক্যালোরি রিকোয়ার্ড ছিল 1562.35 কিলো ক্যালোরি পার ডে। তাহলে আমরা অলমোস্ট সিমিলার ক্যালোরি মেনটেন করে ওয়েট রিডাকশনের জন্য একটি আদর্শ ডায়েট চার্ট তৈরি করতে সক্ষম হয়েছি। এই নিয়ম ফলো করে যদি ওয়েট কমানোর জন্য ডায়েট চার্ট তৈরি করা হয়, তাহলে সেই ডায়েট চার্টে স্বাস্থ্য ঝুঁকিও কমে যাবে, কারণ এই ডায়েট চার্টে সব খাবারই সুষমভাবে বন্টন করা রয়েছে।
এখন আপনারাও আপনাদের ওজন এবং উচ্চতার মাধ্যমে আদর্শ ডায়েট চার্ট তৈরি করে নিতে পারবেন, যার মাধ্যমে আপনারা আপনাদের অতিরিক্ত চর্বি কমাতে সক্ষম হবেন। ডায়াবেটিস রোগীর জন্য কি কি খাবার উচিত এবং কি কি খাবার অনুচিত এসবের একটি চার্ট আমি আমার ডিসক্রিপশন বক্সে অ্যাটাচ করে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে পড়ে আসতে পারেন। এখন কোন খাদ্যতে কত পরিমাণ ক্যালোরি রয়েছে সেটা আপনারা ইন্টারনেট সার্চ করলেই জানতে পারবেন। এসব ইনফরমেশনের জন্য আমি কি কি বই এবং ম্যাটেরিয়ালস পড়েছি সবকিছুই আমার ডিসক্রিপশন বক্সে অ্যাটাচ করে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আর আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, আমি সব কোশ্চিনের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার সুস্থ জীবন কামনা করে আমি ডক্টর শুভ চক্রবর্তী আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।